নবদিবসের সূচনা আজ যেন স্বর্গীয় কোনো চিত্রকরের নিখুঁত তুলির আঁচড়ে রচিত হয়েছে। আকাশ জুড়ে ভেসে থাকা দুধ সাদা মেঘরাজি সূর্যের কোমল কিরণকে এমনভাবে আবৃত করে রেখেছে যেন প্রকৃতি নিজেই আলোকে সংযত হতে চলেছে, বলেছে। শিকদার বাড়ি আজ আলোকময় সজ্জায় সজ্জিত। বিশাল প্রাসাদ সদৃশ অট্টালিকার প্রতিটি দেয়াল, প্রতিটি করিডর, প্রতিটি বারান্দা উৎসবের রঙে রঞ্জিত। গৃহময় ছড়িয়ে রয়েছে আতরের সুগন্ধ, ফুলের পাপড়ি আর মানুষের ব্যস্ত পদচারণা। শ্রাবণ আর ইরার বিয়ের আয়োজন ঘিরে সবার মাঝেই ব্যস্ততা। অল্প সময়ে বিয়ের আয়োজন হওয়ার সব কিছু তাড়াহুড়ো করে করা হচ্ছে। বাড়িতে মেহমান দিয়ে ভরে উঠেছে। রাত গড়িয়ে সকাল হলে এর সংখ্যা আরও বাড়বে। সারা বাড়ি কোলাহলে মগ্ন, কিন্তু সেই কোলাহলের ভিতরেও বাড়ির দক্ষিণ পাশের প্রশস্ত বারান্দাটিতে যেন অন্য এক শান্ত জগতের অবস্থান। সেখানে মেঝেতে বসে আছে তূর্ণা, তার পরনে হালকা গোলাপি রঙের শাড়ি। উন্মুক্ত কেশরাশি বাতাসে এলোমেলো হয়ে উঠছে। তূর্ণার কোলে আধশোয়া হয়ে আছে ছোট্ট রোদেলা। রোদেলা নিজের ছোট্ট আঙুল দিয়ে তূর্ণার গাল টিপে টিপে হাসছে। শিশুসুলভ এই নিষ্পাপ হাসি যেন সমস্ত বিষণ্ণতাকে মুহূর্তেই গড়িয়ে দিতে সক্ষম। মা, টুনি অনেক সুন্দর, তোমায় অনেক সুন্দর লাগতে। অস্পষ্ট জড়ানো কণ্ঠে বলেই আবার খিলখিলিয়ে হেসে উঠল রোদেলা। তূর্ণার অধর প্রান্তে ধীর মায়াময় হাসি ফুটে উঠল। সে রোদেলার কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, আমার পুতুল পাখিটা এত দুষ্টু কেন? তুমি তো আমার চেয়ে বেশি সুন্দর। রোদেলা সঙ্গে সঙ্গে গলা জড়িয়ে ধরল তাকে। না মা, বেটি সুন্দর। বাক্যটা সম্পূর্ণ স্পষ্ট নয়, তবুও তূর্ণার বুকের ভেতরটা কেমন নরম হয়ে এলো। দূর থেকে পুরো দৃশ্যটা গভীর মুগ্ধতা নিয়ে দেখছিল রুমা শিকদার আর রোমানা শিকদার। রোমানা ধীর কণ্ঠে বললেন, ভাগ্য দেখো, যে জন্ম দিয়েছে তার মায়া হয়নি, অথচ যে জন্ম দেয়নি তার মায়াই বেশি। রুমা শিকদার দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসলেন। মানুষকে যদি ঠিকভাবে আগলে রাখা যায় তাহলে ভাঙা মনও একদিন জোড়া লাগে। আমাদের রৌদ্র থাকলে তো আর কথাই নেই। ঠিক তখনই করিডোর পেরিয়ে ধীর পদক্ষেপে এগিয়ে এলেন জবা শিকদার। হাতে তার কিছু জিনিসপত্র। তার ব্যক্তিত্বে এখনও সেই চিরচেনা কঠোরতা আবরণ বিদ্যমান। চোখ মুখে গাম্ভীর্য, চলনে ব্যক্তিত্বের তীক্ষ্ণ ছাপ। তূর্ণা তাকে এখনও ভীষণ সমীহ করে চলে। এক অদ্ভুত ভয় কাজ করে তার মাঝে জবা শিকদারকে দেখলে। হয়তোই প্রথম দিকে সাক্ষাৎ তার মস্তিষ্কে এখনও সে আতঙ্ক বহাল। জবা শিকদার সামনে আসতেই তূর্ণা দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে শাড়ির আঁচল জড়িয়ে হোঁচট খেতে নিল। সঙ্গে সঙ্গে রোদেলা আঁতকে উঠে ছোট্ট কণ্ঠে বলে উঠল, মা, বেটা পায়। জবা শিকদারের কপাল কুঁচকে গেল। সাবধানে হাঁটতে পারো না? সবসময় অস্থিরতা নিয়ে থাকো কেন? কথাগুলো শাসনের মতো শোনালেও কণ্ঠের অন্তর্গত উদ্বেগটা এড়িয়ে যাওয়া অসম্ভব। তূর্ণা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, ঠিক যেন কোনো অপরাধ করে ফেলা শিশু। জবা শিকদার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, অতঃপর ধীর ভঙ্গিতে হাতে থাকা ছোট্ট বাক্সটা এগিয়ে দিলেন। এটা তোমার জন্য এনেছি। এত অতিথিদের মাঝে যেন এলোমেলো হয়ে না থাকো। তূর্ণা বিস্মিত চোখে বাক্সটার দিকে তাকালো। ভেতরে অত্যন্ত সুন্দর মুক্তোর কাজ করা একটি চুড়ির সেট। তার চোখ দুটো মুহূর্তেই বিস্ফোরণ হয়ে উঠল। আমার জন্য? জবা শিকদার মুখ ঘুরিয়ে নিলেন, যেন অতিরিক্ত কোমলতা প্রকাশ করতে তিনি নিজেই অস্বস্তি বোধ করছেন। বেশি ভাবার কিছু নেই। বাড়ির বউকে ভালো দেখানোই বাড়ির সম্মানের অংশ। সুন্দর মতো থাকবে এই কয়েকদিন। কারোর কথাই কান দেবে না। কেউ কিছু বললে আমাকে এসে জানাবে। তূর্ণার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। এতদিনের ভয় সংকোচ দূরত্বের আড়ালে লুকিয়ে থাকায় গ্রহণযোগ্যতাটুকুও যেন তার কাছে বিশাল কোনো প্রাপ্তি। রোদেলা তখন বাক্সটার ভেতর উঁকি দিয়ে খুশিতে হাততালি দিচ্ছে। টকটকে আমিও নিব। সবাই হেসে উঠল। তূর্ণা রোদেলাকে কোলে তুলে নিয়ে নরম গলায় বলল, না পুতুল, এটা চকলেট নেই তো। রুমে বর এতগুলো চকলেট রেখেছেন। রোদেলা ঠোঁট ফুলিয়ে বলল, আমি চকচকে খাবো। পাপাকে বলো না কিন্তু, আমি না টুন্না মায়ের পুতুল। রদ্রিক রোদেলাকে নিয়ম করে হাবিজাবি জিনিস খেতে দেয়। ছোট ফ্রিজ ভর্তি খাবার থাকলেও সেটা নিয়ম করে খেতে দেয় সে। তাই রদ্রিক না থাকলে এমন করে বায়না করে তূর্ণার কাছে। রোদেলার কথা শুনে তূর্ণার ইশারায় চুপ করতে বলল, কারণ সে আর রোদেলা লুকিয়ে লুকিয়ে খায়। রদ্রিক জিজ্ঞেস করলে উত্তর দেয় সে আর রিনি খেয়েছে।
আর রদ্রিক তখন আর কিছু বলে না। তূর্ণা রোদেলার কানের কাছে মুখটা গিয়ে ফিসফিস করে বলে, আরে পুতুল, এখানে বলছো কেন? সবাই জেনে যাবে তো, পরে খাবো। জবা শিকদারের কঠোর মুখেও অতি ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। রোমা শিকদার জবা শিকদারের দিকে তাকিয়ে বলে, আরে আপা, মন খুলে হাসো না একটু। মেয়েটা শুধু শুধু এখনো তোমায় ভয় পায়। পাক, তোমাকে তো পাই না। আর সবাই আদরে আদরে রাখলে শাসন করবে কে? থাকলাম না হয় পচা শাশুড়ি হয়ে। জবা শিকদারের কথা শুনে তূর্ণা কাঁচুমাচু করে জবা শিকদারের দিকে তাকালেন। শাশুড়িমা, আমি আর পচা শাশুড়িমা ডাকবো না। তুমি কষ্ট পেও না, তুই না খুব সরি এভাবে ডাকার জন্য। তাই করো। এই কয়েকদিন বাড়ির বড় বউ হয়ে থাকবে। যা আসছে তোমার। যা কি? শ্রাবণ ভাইয়ের বউতেই আপু? আগে আপু ছিল, এখন যা। যা মানে তোমার বরের ভাইয়ের বউকে যা বলে, তুমি ওর যা। আর ও তোমার ছোট যা সম্পর্কে জানা। বোনের মতো লাগে সে তোমার। আমার ঝা কই দিদু? হাত নাচিয়ে জিজ্ঞেস করে রোদেলা। রোদেলার কথা শুনে হেসে দেয় সবাই। রোমা শিকদার রোদেলার দিকে তাকিয়ে বলে, বড় হয়ে নাও বুড়ি, তারপর তোমারও যা হবে। আনে বলো হব কবে ছোট দিদু? এই তো বড় হচ্ছ। আরও নানান কথা বলেছে সবাই মিলে। কথা শেষে জবা শিকদার তূর্ণাকে তাড়া দিয়ে বলে, যাও, গোসল সেরে এসো। বিকালের দিকে শপিংয়ে যাব। মেয়েদের শপিং বাকি। এরাও তো অনেক শপিং বাকি আছে। তূর্ণা বাধ্য মেয়ের মতো উঠে গেল রোদেলাকে রুমের দিকে। তূর্ণার যাওয়ার দিকে তাকিয়ে রুমা শিকদার বলেন, যাই বলো না কেন আপা, তূর্ণা যদি আর 5টা মানুষের মতো স্বাভাবিকভাবে জন্ম নিত, মেয়েটা আস্ত হীরের টুকরো হতো। ইস, প্রিয়তির আগে যদি এই মেয়েটাকে পেতাম তাহলে ভালোই হতো। রোদকে কি সুন্দর আগলে রাখে। আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো মেয়েটা। ভাগ্য দেখো, যে জন্ম দিয়েছে তার মায়া হয়নি, অথচ যে জন্ম দেয়নি তার মায়াই বেশি। এর জন্যই হয়তো বলে, রক্তের সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক আত্মার। রুমা আর রোমানা শিকদার কথায় চুপ থাকলে জবা শিকদার, তারা যা বলেছে সেটা ভুল কিছু নয়। রদ্রিকের বিয়েটা যেমন রদ্রিকের জন্য দিয়েছি, তেমনিও রোদেলার জন্য একটা মাও তারা চেয়েছিল। কিন্তু রদ্রিক তূর্ণাকে তার বাচ্চার জন্য বেছে নেয়নি, বরং রদ্রিক তূর্ণাকে বেছেছে তূর্ণার জন্য, মেয়েটাকে নতুন জীবন দেওয়ার জন্য। তারপরও তূর্ণার সঙ্গে জুড়ে গেছে রোদেলা। তূর্ণাও সুন্দর এখন, পুরোপুরি না হলেও আল্লাহ যতটুকু সুস্থ করেছে তাতেই সবাই খুশি। ধরণী জুড়ে রাত্রির আগমন ঘটেছে বহু আগে। সারা বাড়ি আলোকসজ্জায় সেজে উঠেছে। রাত হওয়ার চারিদিকটা যেন আরও ঝলমল করে উঠছে। হালকা বিটে গান বেজে চলেছে। মেয়েরা কেনাকাটা করতে করতে প্রায় 9টা বেজে গেছে। কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে। বাড়ি ভর্তি মেহমান দিয়ে ভরা। কালকে আরও আত্মীয় স্বজনের আগমন ঘটবে। বাইরে থেকে আসায় সকলেই ক্লান্ত। রোদেলাও গিয়েছিল, কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল একটা সময়। তাই সেই অবস্থায় শপিং করে এসেছে। বিয়ের শপিং এত অল্প সময়ে করা যায় না। যতটুকু সম্ভব হয়েছে করে নিয়েছে। বাদবাকি যা রয়েছে সেগুলো আজ কালকের মধ্যে করা হয়ে যাবে। বাড়ির দিকে পুরুষেরা বিয়ের অন্য দিকগুলো তদারকি করছে। রদ্রিকও কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে বললে ভুল হবে, তাকে নেওয়ানো হয়েছে। ছেলেটা সব সময় কাজ নিয়েই পড়ে থাকে। তূর্ণার বারান্দায় দিয়ে হেঁটে হেঁটে রোদেলাকে খুঁজছে। দুপুরের পর থেকে কেউ রোদেলাকে দিচ্ছেই না তার কাছে। সবাই কেমন রোদেলাকে নিয়ে থাকছে। তূর্ণা না চাইতেও কিছু করতে পারছিল না। হাঁটতে হাঁটতে তূর্ণার দৃষ্টি আচমকাই নিচের বাগানে এক কোণে গিয়ে স্থির হলো। রোদেলা বসে আছে ছোট্ট টুলের ওপর। গোলাপি ফ্রক পরা শিশুটাকে আজ যেন তুলোর পুতুলের মতো লাগছে। আর তার পিছনে দাঁড়িয়ে বাড়ির এক আত্মীয়া অত্যন্ত যত্নের সঙ্গে তার চুল বেঁধে দিচ্ছে। মুহূর্তেই তূর্ণার মুখের অভিব্যক্তি বদলে গেল। চোখে মুখে এক অদ্ভুত অসন্তোষের ছাপ ফুটে উঠল। এমনিই সবাই আজকে রোদেলাকে তার থেকে দূরে রেখেছে। তার উপর দৃশ্য দেখে না চাইতেও ঈর্ষা হতে লাগলো তার। শিশুসুলভ অধিকার বোধে তার অন্তর হঠাৎ করেই কেমন টনটন করে উঠল, যেন কেউ তার জনপ্রিয় জিনিসটাতে অনুমতি ছাড়া হাত দিয়েছে। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আচমকাই দ্রুত পায়ে নিচে নেমে এলো সে। বাগানের একপাশে এসে দাঁড়াতেই সেই মেয়েটা তূর্ণার চেনে না কে মেয়েটা।
তূর্ণা হঠাৎ আগমনে মেয়েটা খানিকটা বিস্মিত হয়ে তাকালেন তূর্ণার দিকে, কিন্তু তূর্ণা কোনো কথা বলল না। নীরবে রোদেলার ছোট্ট হাত ধরে নিজের দিকে টেনে নিল। রোদেলা বিস্মিত হয়ে বড় বড় চোখে তাকালো তার দিকে। মা, শিশুসুলভ জড়ানো কণ্ঠস্বরটা শুনেই টুর্নার ভেতরের সমস্ত অস্থিরতা কেমন যেন নরম হয়ে এলো। তবুও মুখে গম্ভীর ভাব বজায় রেখে নিচু স্বরে বলল। মাকে ভুলে গেছে বুঝি? তার কণ্ঠের আগের চেয়ে অধিক ছিল অভিমান। মেয়েটা হয়তো কিছু বুঝলো, তাই সে মৃদু হেসে সরে যেতেই টুর্না রোদেলাকে করে তুলে নিল। রোদেলা খিলখিল করে হেসে নিজের ছোট্ট হাত দুটো টুর্নার গলায় জড়িয়ে ধরল। মা, উঁচু উঁচু। টুর্না কপালে ঠেকালো রোদেলার নরম গালে। রোদেলার গায়ের মিষ্টি পাউডারের গন্ধটা যেন তার অস্থির মনকে মুহূর্তেই প্রশান্ত করে দিল। মেয়েটা চলে যেতেই টুর্নার পাশের বেঞ্চটায় বসে রোদেলাকে নিজের সামনে দাঁড় করালো সে। অতঃপর অত্যন্ত মনোযোগের সঙ্গে ছোট্ট ছোট্ট চুলগুলো আঁচড়াতে শুরু করলো। তার আঙুলের স্পর্শ ছিল অপার মমতা। যেন সে চুল বাঁধছে না, বরং নিজের সমস্ত ভালোবাসা নিঃশব্দে গেঁথে দিচ্ছে প্রতিটি কেশ করছে। চুল বাঁধতে বাঁধতে অভিমানী গম্ভীর স্বরে বলে। মা ছাড়া আর কারো কাছে চুল বাঁধবে না পুতুল। তোমার সব কিছু শুধু আমি করব। আমি তোমার মা হই, তাই আমার পুতুলের সব আমার। রোদেলা অস্থির হয়ে নড়াচড়া করে উঠল। আহ, লাগতেছে। তূর্ণা সঙ্গে সঙ্গে কোমল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আর টানবো না। আমার পুতুল কাঁদবে না। শিশুটি ঠোঁট ফুলিয়ে বলল। তুমি কই দিলা না? আমার টুল ডলে ওই মেয়ে আমার টুল টুনি ডলবো, আনো কেউ না। তূর্ণার বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল। এই ছোট্ট অধিকার বোধ, এই নির্ভরতা সবকিছু কেমন না চাইতেও তূর্ণার ভালো লাগে। সে এখন বোঝে রোদেলা তার মেয়ে নয়, তার রক্ত। সে শুধু এতটুকু বোঝে রোদেলা তার পুতুল, আর সে সেই পুতুলের মা। সৎ আপন এসবের মানে জানা নেই তার। চুল বাঁধা শেষ করে তূর্ণা আলতো করে রোদেলার কপালে চুমু খেল। হয়ে গেছে, এখন আমার পুতুলকে রাজকন্যার মতো লাগছে। রোদেলা হাসতে হাসতে নিজের দুই হাত দিয়ে চুল ছুঁয়ে বলল। আমি পিচ্ছি। তূর্ণা মৃদু হেসে মাথা নেড়ে বলল। না, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পুতুল। বলেই রোদেলাকে করে তুলে বাড়ির ভেতরে চলে যায়। রুমে গিয়ে একদম দরজা বন্ধ করে বসে থাকবে আর কাউকে দিবে না রোদেলাকে। এখন সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাত্রিরও যেন বেড়ে চলেছে পাল্লা দিয়ে। ঘড়ির কাঁটায় এখনো রাত 1টার বেশি বাজে। ছাদে হলুদের অনুষ্ঠান করা হবে দেখে ছাদটা সাজাচ্ছিল লোকেরা। সেটাই দেখছিল রদ্রিক। বিয়ে বাড়ির কাজ এই প্রথম করছে সে। ইচ্ছে করেই তাকে এইসব বাজিয়ে দিয়েছে যাতে হসপিটালে সে যেতে না পারে। বাকিটুকু কালকে করলেই হয়ে যাবে। কাঁচা ফুল দিয়ে গায়ে হলুদের দিন সাজিয়ে দিলেই হয়ে যাবে। রদ্রিক ফিরতি পথেই যাচ্ছিল, তখনই সেখানে শ্রাবণ উপস্থিত হয়। কেমন চলছে দিনকাল? তোমার তো দেখাই পাওয়া যায় না। শ্রাবণের কথা শুনে রদ্রিক হালকা স্বরে বলে। করে না, জানিস কেমন যায় তেমনই যাচ্ছে, তোরটা বল। আমার আর কি, দেখছই তো সব। রদ্রিক শ্রাবণের 3 বছরের বড়। কর্মজীবনে ব্যস্ত হওয়ার আগের মতো ভাইদের মাঝে তেমন কথা সাক্ষাৎ হয় না। রদ্রিক আর শ্রাবণের সম্পর্ক বন্ধুর মতো। শ্রাবণ আকাশ পানে চেয়ে বলে। ট্রোনা ভাবিকে ভালোবাসে নাকি আগের মতোই নিজের অনুভূতিকে লুকিয়ে রেখেছো? রদ্রিক কিছুক্ষণ নীরব থাকলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে। মুখে ভালোবাসি বললে কি ভালোবাসা হয়? এছাড়া কি ভালোবাসা হয় না? সেটা নয়, তুমি মানুষটা এমন চাপা, নিজের ভালো লাগা খারাপ লাগা কোনোটাই প্রকাশ করো না। দেখ, এর জন্য পিনতি ভাবিও নির্দয়ের মতো চলে গেল। যে পাখি থাকার সে হাজার বারণও থেকে যায়। প্রিয়তি থাকতে চায়নি, সেটা ওর একান্তই নিজের মতামত। কাউকে নিজের সঙ্গে রাখার জন্য আমরা জোর করার কেউ নেই। ট্রোনা ভাবিও যদি যেতে চাই, ওকে যেতে দেবে। কিছুক্ষণ থমকালো রদ্রিক। উত্তর হয়তো নিজের মধ্যে খুঁজলো, কিন্তু পেল না মন মতো। শ্রাবণ হালকা হাসলো। শ্রাবণ হেসে রদ্রিকের মুখ পানে চেয়ে বলে। জানো কি প্রিয়তি, তোমার স্ত্রী হলেও তোমার সেই ভালোবাসা হতে পারেনি যা হওয়ার কথা ছিল। আমি জানি যেটা কি একবার তোমার মনে জায়গা করে নাই, সে জিনিস কিংবা মানুষকে তুমি নিজের জীবনে মুছে ফেলো না, বরং শক্ত করে আঁকড়ে ধরো। কিন্তু প্রিয়তির ক্ষেত্রে সেটা তুমি করনি। কারণটা তোমারও অজানা নয়। একইভাবে যদি বলি তৃণার কথা, তুমি ওকে ছাড়তে পারবে না। ও চাইলেও না, সময় নিচ্ছে নাও, কিন্তু দেরি করো না। কিন্তু বড্ড কথা শিখেছিস দেখছি। এরা কি ভালোবাসে, তাই না? কতদিন হয়? রদ্রিকের কথায় এবার শ্রাবণ চুপ হয়ে গেল। কিছুক্ষণ ভেবে উত্তর দিল।
ভালোবাসি কিনা জানি না, বাট কিছু একটা আছে। কিছু একটা না, ভালোবাসাই আছে। বিয়ে করে সংসার পাত আর চাচ্চু বানো জলদি। হুম, চাচ্ছ তো আমার হওয়ার কথা সেকেন্ড টাইম। টুন্ডল টুন্ডল কমেন্ট করবেন আন্টিলা, নইলে লেটিটা আপা মলিট খাইয়ে দেবে কিন্তু। দেখছেন রোদেলাও জানে আপনারা কেমন বিচ্ছু। আকাশ আজ যেন বিষণ্ণ কোনো চিত্রকরে ধূসর তুলি আঁচলে রঞ্জিত। দিবাকরে ক্লান্ত সোনালি আভা ধীরে ধীরে গড়িয়ে পড়েছে পশ্চিম আকাশের অনন্ত গহ্বরে, অথচ তার আলোতেও আজ উষ্ণতার চেয়ে বিষণ্ণতাই অধিক প্রকট। চারিপাশে এক অদ্ভুত উৎসবমুখর ব্যস্ততা, কিন্তু সেই ব্যস্ততার অন্তরালেও যেন জমাট বেঁধে আছে অদৃশ্য এক আবেগঘন ভার। বাতাসে ভেসে বেড়াচ্ছে গাঁদা ও রজনীগন্ধার মিশ্র সুগন্ধ। উঠোন জুড়ে ছড়িয়ে আছে রঙিন কাপড়, আলোকসজ্জার তার আর মেয়ের জন্য রাতে মেহেন্দি আয়োজনের অবিরাম কোলাহল। বাড়ি ভর্তি মেহমান দিয়ে ভরা। রাতের মেহেন্দি অনুষ্ঠানের সমগ্র আয়োজনের গাঢ় রঙের পাঞ্জাবিতে আবৃত দীর্ঘদেহী পুরুষটি কখন ডেকোরেশনের লোকেদের নির্দেশ দিচ্ছে। এই গাঢ় রঙের পাঞ্জাবির হাতা কোণেই পর্যন্ত গোটানো, কপালে অল্প ঘামের রেখা, হাতে ফোন আর কর্মব্যস্ত নির্দেশনার ভঙ্গিতে সমস্ত আয়োজনের তদারকিতে সে এতটাই নিমগ্ন যে তাকে দেখলে মনে হচ্ছে যে এই বাড়ির প্রতিটি বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে সে। বাড়ির সব পুরুষ আজকে নানা কাজে ব্যস্ত, কারোর একদণ্ড নিঃশ্বাস ফেলার সময় নেই। হাতে খুব অল্প সময় নিয়ে বিয়ের আয়োজন করলে যা হয় আর কি। দোতলার এক কক্ষে বসে আছে তূর্ণা। জানলার ফাঁক গলে আসা দুপুরের আলো তার গায়ে পড়ে মুখশ্রীটাকে আরও কোমল করে তুলেছে। আজ পরনে তার হালকা নীল রঙের শাড়ি পরানো হয়েছে। খোলা চুলগুলো এলোমেলোভাবে পিঠ জুড়ে ছড়িয়ে আছে। বড় বড় দুটি চোখে সেই চিরচেনা নিজের বর নাম মানুষটার উপরই আটকে রয়েছে। তূর্ণার কেন জানি এইভাবে দেখতে প্রচণ্ড ভালো লাগছে। তাই সবার সঙ্গে গল্প বাদ দিয়ে জানলার এই জায়গায় এসে বসে আছে সে। তূর্ণার চারপাশে বসে আছে আরও কয়েকজন মেয়ে। তাদের মাঝখানে রিনি অত্যন্ত রহস্যময় হাসি দিয়ে তূর্ণার দিকে ঝুঁকে এলো হঠাৎ। জানো, ছোটবেলায় ভাইয়া আমাকে নিজে হাতে সাজিয়ে দিত। তূর্ণা বিস্মিত দৃষ্টিতে তাকালো রিনির দিকে। রিনি একবার নিচের থাকা রদ্রিকের দিকে দেখে নিল। তূর্ণার নিস্তেজ চোখ দুটো কৌতূহলে চিকচিক করে উঠল। সত্যি? চুল বেঁধে দিত, টিপ পরিয়ে দিত, এমনকি শাড়ির আঁচলও ঠিক করে দিত। ভাইয়ের হাত কিন্তু অসম্ভব সুন্দর। রিনির কণ্ঠে ইচ্ছে করে দুষ্টুমি মেশানো ছিল। আশেপাশের মেয়েগুলো চাপা হাসিতে যোগ দিল। ও তাই নাকি? তূর্ণার প্রশ্নটা এতটাই সরল ছিল যে মুহূর্তেই সবার ঠোঁটে চাপা হাসি ফুটে উঠল। রিনি এবার আরও কাছে সরে এলো, তার শয়তানি হাসি দিয়ে বলল, এখনো পারে, তুমি যদি গিয়ে একটু বায়না করো দেখবে তোমাকে সাজিয়ে দিবে। তূর্ণা কিছুক্ষণ চুপ করে রইল, যেন কথাগুলো নিজের ভেতরে ধীরে ধীরে অনুভব করার চেষ্টা করছে। অতঃপর খুব আস্তে বলল, উনি রাগ করবেন না তো? রিনি মুচকি হেসে তার কাঁধে মাথা ঠেকালো। তোমার ওপর ভাইয়া কখনো রাগ করতে পারে? এই একটি বাক্য যেন অদ্ভুতভাবে ছুঁয়ে গেল তূর্ণাকে, আর তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসিটি রেখা ফুটে উঠল। তারপরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল সে। তাড়াতাড়ি যাও, আর যেয়ে খুব করে বলতে হবে আমাকে সাজিয়ে দিন, দেখবেন না করতে পারবে না আর। তূর্ণা কিছুক্ষণ চুপ করে রইল, যেন ভেতরে ভেতরে সাহস সঞ্চয় করছে। তারপর ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চুরির মৃদু শব্দ কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল। তূর্ণা বের হয়ে যেতেই রিনি হেসে ফেলে। রদ্রিক কেমন তার জানা আছে, তবে তূর্ণাকে না করবে না এটাও তার জানা। তার ভাই যে আস্ত একটা অনুভূতিহীন সেটা তার খুব ভালো করে জানা। প্রয়োজন ছাড়া যে মানুষ কথা বলে না, সে আবার বউকে নিচ থেকে সাজানোর জন্য রাজি হবে, এমনটা কি করে হয়? নিচতলার বিশাল বাগানে তখনও কর্মব্যস্ত রদ্রিক একজন কর্মচারীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ অনুভব করলো কেউ তার পাঞ্জাবি হাতা আলতো টানছে। রদ্রিক কথা বলছিল, হঠাৎ টান পাওয়ায় পিছনে ঘুরে তাকাতেই থমকে গেল সে। তূর্ণা অদ্ভুত নিষ্পাপ চোখে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা। মুখে শিশুসুলভ দ্বিধা, অথচ গভীরে কোথাও এক অচেনা কোমলতা ছেয়ে আছে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আঙুলগুলো অস্থিরভাবে চড়াচড়ি করছে। কি হয়েছে? রদ্রিক গম্ভীর কণ্ঠে আশ্চর্য রকম কোমলতায় মিশেছিল। তূর্ণা ঠোঁট ফুলিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, আমাকে সাজিয়ে দিন। রদ্রিক প্রথমে ভ্রু কুঁচকালো, যেন ঠিক শুনতে পায়নি। কি? তূর্ণা মাথা নেড়ে সম্মতি দিল। তারপর শিশুসুলভ অভিমানে যোগ করল, তিনি বলেছে আপনি সুন্দর করে সাজাতে পারেন, আমাকেও সাজিয়ে দিন।
আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কাজের মানুষ মুখ টিপে হাসলো তূর্ণার কথা শুনে। দূরে দাঁড়িয়ে রিনি তো হাসি চাপতেই পারছে না। রদ্রিক নিচু স্বরে বলল। আমি এখন ব্যস্ত। তূর্ণা এবার আরো কাছে এগিয়ে এলো, তার কণ্ঠে অভিমান জমল শিশুর মতো। সব না, এখনই সাজিয়ে দিতে হবে। তোর না? প্লিজ বর, প্লিজ। শব্দটা এমন কোমলভাবে বের হলো যে রদ্রিকের কণ্ঠ আটকে গেল। এই মেয়েটার প্রতি সে ঠিক কেমন অনুভব করে তা হয়তো নিজেও জানে না, তবে তূর্ণার এই নিষ্পাপ আবদারগুলো তার সুসংগঠিত কঠোর মনটাকে বারবার দুর্বল করে দেয়। রদ্রিক দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, কাজ শেষ করে একটু পর দিচ্ছি, কেমন? তূর্ণার চোখ দুটো মুহূর্তেই জ্বলে উঠল শিশুসুলভ উচ্ছ্বাসে। সে তৎক্ষণাৎ রদ্রিকের হাত চেপে ধরে বলল। আচ্ছা ঠিক আছে বর, আপনি এত ভালো। দিবাকরের শেষ রক্তিম আভা ধীরে ধীরে গোধূলির নরম অন্ধকারে বিলীন হতে শুরু করেছে। শিকদার বাড়ির প্রতিটি কোণে উৎসবের উচ্ছ্বাসে দীপ্তিমান। বাগান জুড়ে ঝুলন্ত আলোকমালাগুলো একে একে জ্বলে উঠেছে, যেন ক্ষুদ্র ক্ষুদ্র জোনাকির দল নেমে এসেছে মর্তের বুকে। বাতাসে মিশে আছে মেহেন্দির আতর আর বেলি ফুলের মাদকতাময় সুগন্ধ। দূরে নারীদের উলুধ্বনি, কোথাও হাসির ঝংকার, আবার কোথাও ঢোলকের মৃদু তাল শোনা যাচ্ছে। হালকা বিটে গান চলছে, কিন্তু এই সমগ্র উল্লাসের মাঝে দোতলার এক কোণে বসে আছে এক অভিমানিনী, যার মন ভার হয়ে আছে কারোর উপর অভিমান করে। খাটের এক প্রান্তে গাল ফুলিয়ে বসে আছে সে, দু হাত বুকের মাঝে গুটিয়ে রাখা। মুখশ্রীতে শিশুসুলভ অসন্তোষের ছাপ স্পষ্ট। জানালার পাশে টাঙানো পর্দা বাতাসে উড়ে উড়ে বারবার তার মুখ স্পর্শ করে যাচ্ছে, অথচ সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। রদ্রিক বলেছিল কাজ শেষ করেই এসে তাকে সাজিয়ে দেবে, কিন্তু সেই একটু পর পেরিয়ে এখন সন্ধ্যা নেমে এসেছে। মাঝে মধ্যে দরজার দিকে তাকাচ্ছে তূর্ণা, অতঃপর আবার মুখ ফিরিয়ে নিচ্ছে, যেন নিজেকেই বোঝাতে চাইছে সে মোটেও অপেক্ষা করছে না। কিন্তু সেটা বোঝালেই কি মন বুঝে যাবে এইসব বাহানা? ঠিক তখনই দরজার বাইরে ভেসে এলো পদশব্দ। তূর্ণার দৃষ্টি সেদিকে ছুটে গেলেও পরমুহূর্তে সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রদ্রিক। আজ তার পরনে গাঢ় পাঞ্জাবিটা ঘামে পিঠের সঙ্গে লেপ্টে আছে। দিনের ক্লান্তি স্পষ্ট মুখে, কপালে ঘামের হালকা রেখা জমে আছে। তবুও চোখ দুটো অদ্ভুত কোমল। তূর্ণার অভিমানী মুখটা দেখেই রদ্রিকের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। কি হয়েছে? কোনো উত্তর দিল না তূর্ণা। তোর না? এবারও নীরবতা। রদ্রিক ধীরে তার সামনে এসে দাঁড়ালো। নিচু হয়ে মুখটা দেখার চেষ্টা করতেই তূর্ণা আরও মুখ ঘুরিয়ে নিল। আমার উপর রাগ করেছ? অবশেষে অত্যন্ত গম্ভীর স্বরে বলে উঠল তূর্ণা। আপনি মিথ্যে কথা বলছেন। রদ্রিক ভ্রু তুলল। আমি? আপনি বলেছিলেন তাড়াতাড়ি আসবেন, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছি। শেষ বাক্যটায় অদ্ভুত এক কষ্ট মিশেছিল, যেন ছোট্ট কোনো শিশু প্রতিশ্রুতি ভাঙার অভিযোগ করেছে রদ্রিকের নিকট। রদ্রিক কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল তার দিকে, অতঃপর ধীরে ধীরে নিজের পিছনে লুকিয়ে থাকা ছোট্ট ব্যাগটা সামনে আনলো। তাই নাকি? তাহলে এটা কার জন্য কিনলাম? তূর্ণার কৌতূহলী চোখ এবার অনিচ্ছা সত্ত্বেও সেদিকে ঘুরল। রদ্রিক ব্যাগ খুলতেই বেরিয়ে এলো কয়েক রঙের কাশ্মীরি চুড়ি। তার মধ্যে সবচেয়ে নজর কাড়ল গাঢ় লাল রঙের কাশ্মীরি চুড়ি সেট। ক্ষুদ্র পাথরের কারুকাজে চুড়িগুলো যেন আলোয় ঝলমল করছে। তূর্ণার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এগুলো আমার? না, পাশের বাড়ির আন্টির জন্য। রদ্রিকের গম্ভীর উত্তর শুনে তূর্ণার ঠোঁট ফুলিয়ে ফেললো আবার, আর সেই দৃশ্য দেখে হেসে ফেলল রদ্রিক। অবশ্যই তোমার জন্য। মুহূর্তেই তূর্ণার সমস্ত অভিমান করতে শুরু করলো, কিন্তু সে পুরোপুরি নরম হলো না। নিচু স্বরে বলল। তাহলে আগে আনলেন না কেন? রদ্রিক এগিয়ে এসে বিছানার পাশে বসলো, অতঃপর অত্যন্ত ধীর স্থির ভঙ্গিতে বলল। আগে তো কিনে রাখিনি এসব। বলেই রদ্রিক উঠে গেল। জবা শিকদারে রেখে যাওয়া কচু পাতা রঙের তাঁতের শাড়িখানা তুলে নিল। রদ্রিক শাড়িটা হাতে তুলে কিছুক্ষণ তাকিয়ে রইল। অদ্ভুত এক অনুভূতি বুকের ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তার। এই দৃশ্য একসময় তার জীবনের অংশ হবে, কখনো কি কল্পনা করেছিল? তূর্ণা ইতোমধ্যে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তূর্ণার মহা খুশি। সে উঠে এসে দাঁড়ালো রদ্রিকের সামনে লজ্জা নিয়ে। রদ্রিক অত্যন্ত সতর্কতায় তূর্ণার প্রতিটা শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছে। কাঁধের উপর সবুজ আঁচলটা গুছিয়ে দিতে দিতে তার আঙুল ছুঁয়ে গেল তূর্ণার গলা। সেই স্পর্শে মেয়েটার শরীর কেঁপে উঠল ক্ষীণভাবে। রদ্রিক একে একে সুন্দর করে নিচে বসে শাড়ির প্রতিটা কুচি গুছিয়ে দিচ্ছে। তূর্ণা সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে। এক রাশ লজ্জা মুগ্ধতা তাকে গ্রাস করে নিচ্ছে। না চাইতেও অজানা ভালো লাগায় তার হৃদয় ছেয়ে যাচ্ছে। এর আগে কেউ কোনো দিন
তাকে সাজায়নি। রদ্রিক আসার পর সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন হয়ে গেছে তার জীবনটা। রদ্রিক শাড়ির কুঁচি ঠিক করে উঠে দাঁড়ালো। শান্ত চোখ দুটি তুর্নার উপর নিক্ষেপ করতেই তার হৃদয় কেঁপে উঠল। শীতল এক দমকা হাওয়া বয়ে গেল তার বক্ষস্থল জুড়ে। শাড়িটা হয়তো তুর্নার জন্যই তৈরি হয়েছিল। তুর্নাকে অসম্ভব রকমের সৌন্দর্য গ্রাস করে নিয়েছে হয়তো। রদ্রিক শুকনো একটা ঢোক গিলে নিল। তুর্না রদ্রিকের এমন দৃষ্টি দেখে লজ্জা পেল আরও। না চাইতেও গাল দুটো কেমন লজ্জায় লাল হয়ে উঠেছে। এইভাবে কি দেখছেন বর? ইতস্ততভাবে জিজ্ঞেস করল তুর্না। তোমাকে। স্পষ্ট জবাব দিল রদ্রিক কোনো ভনিতা ছাড়াই, যেটা মুহূর্তেই তুর্নাকে আরো লজ্জায় ফেলে দিল। কিন্তু আমার তো লজ্জা লাগছে। রদ্রিক নিজেকে সামলে আলতো হেসে বলে, লজ্জা মেয়েদের ভূষণ, তাই লজ্জা পাওয়া ভালো দিক। বলেই রদ্রিক ব্যস্ত হাতে ড্রেসিং টেবিলের উপরে থাকা চিরুনি নিয়ে তুর্নার চুলগুলো জড়ো করতে শুরু করলো। কালো রেশমি চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে নিখুঁত এক খোঁপা বেঁধে দিল সে। খোঁপা বাঁধার পর নিজের পাঞ্জাবির পকেটে থাকা কাগজে মোড়া বেলি ফুলগুলো বের করে আনলো। আসার সময় কি মনে করে ফুলের দোকানে নজর যেতেই কিনে নিয়ে এলো এগুলো। কেন জানি মনে হলো তুর্নার খোঁপায় এগুলো বড্ড মানাবে, তাই এগুলোও কিনে এনেছে সঙ্গে। এইদিকে তুর্নার অবাক হয়ে শুধু দেখছে, না চাইতে তার মনে প্রজাপতি উঠছে। রদ্রিক সেখান থেকে 2টা গাছড়া বের করলো। পুরো ঘর মুহূর্তেই বেলি ফুলের সুবাসে ভরে উঠল। তুর্না আয়নায় রদ্রিকের মুখ পানে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, এত সুন্দর গন্ধ। রদ্রিক উত্তর দিল না, শুধু অত্যন্ত যত্নে গাছড়াটা তার খোঁপায় জড়িয়ে দিল। সেই মুহূর্তে তুর্নাকে দেখে মনে হচ্ছিল সন্ধ্যার রক্তিম আভায় ফুটে থাকা কোনো কৃষ্ণচূড়া। তুর্না আজ সম্পূর্ণ নীরব, সে শুধু মুগ্ধ হয়ে দেখছে সবকিছু। অতঃপর রদ্রিক তার হাত নিজের হাতে তুলে নিল। এক এক করে লাল কাশ্মীরি চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। মুহূর্তেই টুংটাং শব্দে সমগ্র ঘর ভরে উঠল। তুর্না মুগ্ধ চোখে শুধু তাকিয়েই রইল তার দিকে। এই মানুষটার স্পর্শে কেন যেন তার সমস্ত অস্থিরতা শান্ত হয়ে যায়। তার বহুদিনের বিশৃঙ্খল মানসিক অন্ধকারে রদ্রিক যেন একমাত্র স্ত্রীর আলোকরেখা। ঠিক তখনই ছোট্ট পায়ে টুপটাপ শব্দ করে ঘরে ঢুকলে পড়ল রোদেলা। তার পরনেও আজ কচু রঙের বড় ফ্রক, মাথা ভর্তি এলোমেলো চুল। ঢুকেই সে হাসি মুখে বলল, পাপা আমাকেও সুন্দর করে দাও মায়ের মতো। রোদেলার কথায় তুর্না আর রদ্রিক দুজনেই তাকালো তার দিকে। তুর্নার মুখটা উজ্জ্বল হয়ে উঠল, হাত বাড়িয়ে নিজের কাছে ডাকলো। রোদেলার ঢুলুমুলু পায়ে এগিয়ে এলো। আসতেই তুর্না তাকে কোলে তুলে নিল। ক্ষুদ্র দেহখানা যেন তুলোর মতো হালকা, তার মুখ ভর্তি সেই চিরচেনা দুষ্ট হাসি। গোলাপি ও আভা মাখানো গাল দুটো উত্তেজনায় আরও লালচে হয়ে উঠেছে। বড় বড় চোখে অপার কৌতূহল নিয়ে সে তুর্নাকে দেখছে। পাপা তোমায় সুন্দর লাগতে। বলেই তুর্নার গালে টুপটাপ চুমু দিতে থাকে। তুর্না যেন খুশিতে আত্মহারা হয়ে গেল প্রশংসা পেয়ে। সে রোদেলার নরম গাল টিপে দিল। আমার পুতুলটাকে আজকে এত সুন্দর লাগছে কেন? হেসে দিল রোদেলা। তারপর বাবার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাতিয়ে দাও। মেয়ের কথা মতো রদ্রিক তার ছোট্ট প্রাণটাকে নিজের কাছে নিয়ে এলো। মেয়ের কপালে ভালোবাসা এঁকে দিয়ে বলে, আমার মায়ের এখন সময় হলে পাপার কাছে আসার বুঝে। হেসে বলে, এই তো মা এসেছি পাপা। রোদেলা হেসে বলে। রদ্রিক মেয়েকে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিল। তুর্না আরাম করে বিছানার উপর বসে পড়ল। তারপর মুগ্ধ নয়নে সামনে থাকা বাবা মেয়ের দিকে তাকিয়ে রইল। পাপাই আনায়ও তুলি দাও। রোদেলা নিজের ক্ষুদ্র হাত নেড়ে চুরির দিকে ইশারা করলো। রদ্রিক হেসে উঠল। আচ্ছা, আমার ছোট্ট রাজকুমারীকে চুরি পড়িয়ে দিচ্ছে। সে ড্রয়ারের ভেতর থেকে ছোট্ট লাল কাঁচের চুড়ি বের করলো। মেয়ের জন্য এনেছে সে। অনেক খোঁজাখুঁজির পর এমন ছোট্ট সাইজের পেয়েছে। চুড়িগুলো এত ছোট্ট যে খেলনার মতো লাগে। রোদেলা উত্তেজনায় স্থির থাকতে পারছে না। পুতুল চুপচাপ বসো, না হলে হাত কেটে যাবে। তুর্না অত্যন্ত কোমল স্বরে বলতেই তো রোদেলা সঙ্গে সঙ্গে বাধ্য মেয়ের মতো স্থির হয়ে বসে পড়ল। তবে মুখে ফিসফিস করে বলে, আমি ভালো মেয়ে। রদ্রিক এক এক করে তার ক্ষুদ্র হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। টুংটাং শব্দে রোদেলা হঠাৎ খুশিতে হাত নাড়িয়ে উঠল। মা দেখো ঝমঝম। তুর্না হেসে ফেললো। অতঃপর রদ্রিক ছোট্ট চিরুনি দিয়ে রোদেলার নরম চুল আঁচড়াতে শুরু করলো। কিন্তু চুপচাপ বসে থাকা তার স্বভাবে নেই। কখনো এদিক ওদিক মাথা ঘোরাচ্ছে, কখনো আয়নায় মুখ বানাচ্ছে। তুর্না এবার উঠে এলো। তারপর রোদেলার দিকে তাকিয়ে বলে,
পুতুল একদম নড়বে না। তূর্ণা এবার কপট রাগ দেখাতেই রোদেলা ঠোঁট গোল করে বলল। নড়বো না। কথাটা শেষ করেই আবার নড়ে উঠল রদ্রিক আর তূর্ণা দুজনেই হেসে ফেললো একসঙ্গে। অবশেষে অনেক কষ্টে দুই পাশে ছোট্ট ছুটি বেঁধে দিল রদ্রিক। তারপর বাকি থাকা ক্ষুদ্র বেলি ফুলের কুঁড়িগুলো গুঁজে দিল তার চুলে। রোদেলার সঙ্গে সঙ্গে আয়নার দিকে তাকিয়ে বিস্ময়ে বলে উঠল, আমি আমি বলি। পড়ি না, তুমি তো আমার পুতুল। তূর্ণা কথাটা বলেই আদরে তার নাকের নাক ঠেকিয়ে দিল। রোদেলা খিলখিল করে হেসে উঠল। অতঃপর ছোট্ট দুই হাত দিয়ে তূর্ণার মুখ জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, আমার টুন্নামা টুন্ডুল। মুহূর্তেই তূর্ণার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। কেন জানি বুকের ভেতর কেমন এক অদ্ভুত উষ্ণতা জমে উঠল। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে শিশুটাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরল। জানা নেই কেন জানি তূর্ণার মনে হচ্ছে পুতুল তার থেকে দূরে সরে যাবে। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমেছে ধরিত্রীর বুকে। পশ্চিম আকাশে রক্তিম আভা শেষ রেখাটুকু যেন মিশে গিয়ে গাঢ় নীল অন্ধকারের অন্তরালে। শিকদার বাড়ির প্রতিটি কোণে আজ আলোকমালার ঝলকানিতে স্বপ্নীল এক রাজপ্রাসাদের ন্যায় দীপ্তিমান। বারান্দা জুড়ে গাঁদা, রজনীগন্ধা আর বেলি ফুলের মালাগুলো মৃদু বাতাসে তুলে তুলে এক মাতাল করা সুবাস ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বাগানের মাঝ বরাবর বিশাল মেহেন্দি স্টেজ নির্মাণ করা হয়েছে। চারিদিকে ঝুলছে কাঁচের ঝাড়বাতি, ক্ষুদ্র ক্ষুদ্র ফেয়ারি লাইটের আলোকছটা, আর মাঝখানে সোনালি কাপড়ে মোড়ানো বসার স্থান। ঢোলকের তাল, গিটারের মৃদু স্ট্রিং আর নারীদের উলুধ্বনি সমগ্র পরিবেশ রীতিমতো উন্মাতাল হয়ে উঠেছে। আত্মীয় স্বজনদের কোলাহল, হাসির উচ্ছ্বাস, বাচ্চাদের ছোটাছুটি সব মিলিয়ে রাতটা যেন প্রাণ ফিরে পেয়েছে বহুদিন পর। শ্রাবণের পরনে সবুজ রঙের পাঞ্জাবিতে আজ তাকে অসম্ভব প্রাণবন্ত লাগছে। মাঝে মাঝেই আশেপাশের মানুষদের সঙ্গে হাস্যরসে মেতে উঠেছে সে নিজেও। এইদিকে ছোট্ট রোদেলা মাথা ভর্তি কোঁকড়ানো চুল আর সবুজ ফ্রক টুপটাপ দৌড়ে বেড়াচ্ছে সবার মাঝে। তার পিছন পিছন ছুটছে তূর্ণাকে আজ অন্যরকম লাগছে। লাগবে নাই বা কেন? স্বয়ং তার বর তাকে নিজ হাতে তৈরি করেছে আজকে। সবুজ শাড়ি আঁচলে এলোমেলো হয়ে বরাবর মাটিতে লুটিয়ে পড়ছে, অথচ সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। চোখে মুখে শিশুসুলভ উচ্ছ্বাস। পুতুল সোনা দাঁড়াও, আমি ধরবো। তূর্ণা শিশুর মতো হেসে রোদেলার পিছনে দৌড়াচ্ছে, আর রোদেলা খিলখিল করে হাসতে হাসতে পালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোদেলা হোঁচট খেয়ে পড়ে যেতেই তূর্ণা তড়িঘড়ি করে তাকে জড়িয়ে ধরে বসলো মাটিতে। ব্যথা পেয়েছো পুতুল? রোদেলা ঠোঁট ফুলিয়ে মাথা নাড়তেই তূর্ণা অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে তার কপালে ফুঁ দিয়ে দিল। এখন ঠিক হয়ে যাবে সোনা। চারপাশে কয়েকজন নারী দৃশ্যটা দেখে মৃদু হেসে উঠল। কেউ কেউ বিস্ময় নিয়ে তাকালো তূর্ণার দিকে। এই মেয়েটা কখনো কখনো সত্যি শিশুর মতো আচরণ করে, আবার কখনো এমন আচরণ করছে যেন তার মতো বুঝদার আর কেউ নেই, যা অস্বীকার করার সাধ্য কারণ নেই। দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল রদ্রিক। আগের পাঞ্জাবি পরিবর্তন করে আর একটা সবুজ রঙের পাঞ্জাবি পরেছে সে। সবুজ পাঞ্জাবিতে তাকে আজ অস্বাভাবিক সুন্দর লাগছে। হাতে ঘড়ি, চুলগুলো এলোমেলো ভাবে কপালের ওপর পড়ে আছে। চারপাশে এত কোলাহল, এত মানুষ, তবুও তার দৃষ্টি বারবার গিয়ে স্থির হচ্ছে তূর্ণা আর রোদেলার উপরে। মেয়েটা রোদেলাকে নিয়ে হাসছে প্রাণ খুলে হাসছে। এই হাসিটা বড় অদ্ভুত, যেন বহু বছরের অন্ধকার গহ্বর ভেদ করে কোনো হারিয়ে যাওয়া আলো ফিরে এসেছে। ঠিক তখনই শ্রাবণ হঠাৎ মাইক্রোফোন হাতে উঠে দাঁড়ালো। আচ্ছা আচ্ছা, অনেক তো নাচ গান হচ্ছে, কিন্তু আমাদের মহান রদ্রিক ভাই এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? মুহূর্তেই চারপাশে হৈ হৈ পড়ে গেল। গান চাই, গান চাই। আজকে রদ্রিক ভাই গান গাইবে। রদ্রিক সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকালো। নাটক কম করো। দূর থেকেই বলে ওঠে রদ্রিক, কিন্তু শ্রাবণ আজ ছাড়ার পাত্র নয়। সে বসা থেকে উঠে সোজা রদ্রিকের কাছে চলে যায়। তারপর সে প্রায় জোর করে রদ্রিককে টেনে নিয়ে এলো মাঝখানে। আজকে আমার মেহেন্দি, আজকে না করলে আর কবে? চারপাশে সবাই এবার একসঙ্গে সুর মেলালো। রিনি তো সরাসরি চিৎকার করে উঠল। ভাইয়া প্লিজ। রদ্রিকের গানের গলা দারুণ। সচরাচর সে গান গায় না বললেই চলে। কলেজে থাকাকালীন বন্ধুদের সঙ্গে যা করতো সেই অবধি সীমাবদ্ধ। সবাই এখন নাচ গান বাদ দিয়ে তার পিছনে পড়ে গেছে। এইসব থেকে তূর্ণার বেশ কৌতূহল হয়ে পড়ল। সেও আশায় রইল কখন রদ্রিক গান গাইবে। বেশ অনেকক্ষণ যাবৎ রিকোয়েস্ট করা রদ্রিক বিরক্তির ভান করলেও শেষমেশ হলো সবার জেদের কাছে। গভীর দীর্ঘশ্বাস ফেলে গিটারটা হাত তুলে নিল। ঠিক সেই মুহূর্তে তূর্ণা দৌড়তে দৌড়তে এসে সামনে বসে পড়ল। তার চোখ জোড়া কৌতূহলে চকচক করছে।
রদ্রিকের দিকে চেয়ে জিজ্ঞেস করে। আপনি গানও পারেন বর? রদ্রিক মৃদু ভ্রু তুলল। না, একদমই না। মিথ্যা কেন বলছেন আপনি? অত্যন্ত গম্ভীরভাবে বলল তূর্ণা। তারপর ধীরে ধীরে তার আরও কাছে সরে এলো। রদ্রিক কিছু সময় তূর্ণার মুখ পানে চেয়ে থেকে গিটারে টুংটাং শব্দ তুলল। তারপর রদ্রিক গান শুরু করলো। তার কণ্ঠ গভীর, ভারী, অথচ আশ্চর্য রকম কোমল কণ্ঠস্বরে গান ধরতেই সবার মতো নয়নে সেদিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে বহুদিন ধরে নিজের অন্তরে লুকিয়ে রাখা সমস্ত অব্যক্ত অনুভূতি যেন সুর হয়ে বেরিয়ে আসছে। আর তূর্ণা, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রদ্রিকের দিকে। গান বলতে কি সেটাও এখানে আসার আগে জানা ছিল না তার। সে গানের মধ্যে থাকা এত কঠিন ভাষা বোঝে না। হঠাৎ তূর্ণা ধীরে রদ্রিকের পাশে এসে বসলো। এতটাই কাছে যে তার শাড়ির আঁচল ছুঁয়ে যাচ্ছে রদ্রিকের হাত। রদ্রিক এক মুহূর্তের জন্য থেমে গেল। তার পূর্ণ দৃষ্টিতে আটকে রইল তূর্ণার মুগ্ধতায় মেশানো দুটি কাজল দেখি চোখের উপর। টুংটাং গিটারের শব্দের সঙ্গে রদ্রিকের ভারী কোমল কণ্ঠস্বর দ্বারা উচ্চারিত হচ্ছে। कहीं ना कहीं तेरे दिल में धड़कनों में ढल रहे हैं हम, तू हर लम्हा था मुझसे जुदा, चाहे दूर था मैं या पास रहा। প্রভাত আজ ধীর লয়ে উন্মোচিত হয়েছে এক অদ্ভুত বিষণ্ণ সৌন্দর্য নিয়ে। আকাশ জুড়ে জমাট বেঁধে থাকা ধূসর মেঘপুঞ্জ সূর্যের দীপ্তিকে সম্পূর্ণ আড়াল করতে না পারলেও তার উজ্জ্বলতাটাকেও করেছে নিস্তেজ, ক্লান্ত। চারপাশে এক ধরনের স্নিগ্ধ নীরবতা বিরাজমান, যেন প্রকৃতি নিজেই কোনো অদৃশ্য দুঃখ বুকে চেপে স্তব্ধ হয়ে আছে। গত রাতের মেহেন্দি উচ্ছ্বাসে এখন শুধুই ছড়িয়ে থাকা ফুলের পাপড়ি, ম্লান হয়ে আসা আলোকসজ্জার বিশাল অট্টালিকা। প্রতিটি কোণায় আজ এক অদ্ভুত প্রশান্ত নৈশব্দ। কালকে বেশ রাত অবধি জেগে থাকে সবাই এখনো নিদ্রায় মগ্ন, তাই কাজবাজের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। দোতলার দক্ষিণ পাশের বারান্দাটিতে বসে আছে তূর্ণা। হালকা গোলাপি রঙের একটা নরম শাড়ি জড়িয়ে রয়েছে তার শরীরে। খোলা চুলগুলো এলোমেলোভাবে কাঁধ বেয়ে নেমে এসেছে। তার সামনে ছোট টেবিলের উপর রাখা বাটিতে নরম খিচুড়ি, আর তার ঠিক সামনেই বসে আছে রোদেলা। ছোট্ট মেয়েটার মুখে অদ্ভুত প্রশান্তি। তূর্ণা অত্যন্ত যত্ন নিয়ে চামচে করে খিচুড়ি তুলে খাইয়ে দিচ্ছে তাকে। আরেক লোকমা, তারপর গল্প বলবো। না না, আর খাবো না। আর একটু পুতুল, তাহলে শেষ হয়ে যাবে। বর যদি দেখে তুমি খাওনি তাহলে খুব খুব করে বকা দেবে। তূর্ণার কথা শুনে রোদেলা হেসে ওঠে, হাত নাড়িয়ে বলে, পাপা বটে না, আর খাবো না, পেট বলে গেছে তো। আচ্ছা ঠিক আছে, শুধু এক চামচ তাহলেই শেষ। রোদেলা আর না করলো না, মুখ বাড়িয়ে মুখে পুরে নিল পুরোটা খাবার। খেতে খেতে বিশাল একটা হাসি উপহার দিল তূর্ণাকে। রোদেলা হেসে তূর্ণার গলা জড়িয়ে ধরল। শিশুসুলভ সেই স্পর্শে তূর্ণার মুখশ্রী অদ্ভুত কোমলতায় ভরে গেল। তার দৃষ্টিতে এমন এক মমতা, যেন এই ছোট্ট প্রাণীটাই তার সমগ্র পৃথিবী। এই সময়ই বারান্দার পাশের করিডোর দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছিল। তাদের চোখ হঠাৎ আটকে গেল তূর্ণা আর রোদেলার দিকে। মুহূর্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল কারো কারো। একজন নিচু স্বরে বলল, মেয়েটাকে দেখেছো? এমন ভাব করছে যেন রোদেলা ওরই মেয়ে। অন্যজন ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, আরে ও তো মানসিক ভারসাম্যহীন। এইসব মানুষ নিজের আর পরের তফাৎ বোঝে নাকি? হঠাৎই তূর্ণার কর্ণকুহরেও দূরে বলা মহিলাদের কথা ভেসে এলো। না চাইতেও থমকে গেল সে। এখন সে এতটাও অবুঝ নেই যে সে বোঝে না কার কথা কেমন ধরো। আরেকজন ধীরে বলল, রুদ্রিকের আগের বউ কি যেন নাম? ও হ্যাঁ, প্রিয়তি। কত সুন্দর মার্জিত মেয়ে ছিল, এখন তো কত বড় ডাক্তার। ভাগ্যটাই খারাপ ছিল ছেলেটার, সঙ্গে বাচ্চাটারও। এখন দেখো এমন একটা পাগল মেয়েকে সামলাতে হচ্ছে। রোদেলাও তো আসল প্রীতির মেয়ে, অথচ দেখো এই মেয়ে কেমন নিজের সন্তান ভেবে বসে আছে। শব্দ যেন সূক্ষ্ম ধারালো কাঁচের মতো এসে বিদ্ধ হতে লাগলো তূর্ণার অন্তর জুড়ে। রদ্রিকের আগেও স্ত্রী ছিল। শব্দগুলো তার মস্তিষ্কে অদ্ভুতভাবে প্রতিধ্বনি তুলল। আগে স্ত্রী মানে বউ, রোদেলা তার মেয়ে নয়? হঠাৎ
করেই চারপাশটা যেন ঝাপসা হয়ে এলো তার কাছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠল, বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভূত হতে লাগলো, যেন কেউ ধীরে ধীরে তার হৃৎপিণ্ডটাকে মুঠোবন্দি করে চেপে ধরেছে। তূর্ণা ধীরে মাথা তুলে সেদিকে তাকালো। বড় বড় চোখ দুটো কেমন শূন্য হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, মিথ্যা। তার কণ্ঠস্বর ভীষণ নিচু কাঁপা। মহিলারা একে অপরের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরে দেখো, বুঝতেই পারিনি বেচারি। মানসিক অবস্থা তো ঠিক নেই। রুদ্রিকোনা কোথা থেকে যে এমন মেয়েকে আনলো? চুপ করুন। হঠাৎ করেই চিৎকার করে উঠল তূর্ণা। হঠাৎ এমন চিৎকার করে ওঠার কারণে রোদেলা ভয় পেয়ে তূর্ণার গলা জড়িয়ে ধরলো শক্ত করে। মহিলাগুলোও কিছুটা ইতস্তত করলো হয়তো। তূর্ণার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, চোখে মুখে আতঙ্ক, কষ্ট, অবিশ্বাস সব মিলেমিশে এক বিভীষিকাময় অভিব্যক্তি ফুটে উঠেছে। ওনার আগের বউ ছিল। নিজের মনেই প্রশ্ন করলো, সেই রদ্রিকের বউ, তাহলে সামনে থাকা মহিলাগুলো এমন কথা কেন বলছে? সে পাগল এটা বলায় যতটা না কষ্ট পায়নি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে মহিলাদের বাকি কথায়। রোদেলা তার মেয়ে নয়, তার বরের বউ ছিল আগে। ভাবতে ভাবতে হঠাৎ রোদেলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথা নাড়তে লাগলো বারবার। না না, পুতুল আমার মেয়ে। তার চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। ও আমার বাচ্চা, আমার। মহিলাগুলো একজন বিরক্ত গলায় বলল। দেখেছো, আবার শুরু হলো। বলছিলাম না মেয়েটা স্বাভাবিক না। তূর্ণা এবার রোদেলাকে এক জায়গায় বসিয়ে দিয়ে নিজের কানে দু হাত চেপে ধরল, যেন আর একটি শব্দও শুনতে চায় না। কিন্তু শব্দগুলো থামছে না। প্রিয়তি, আগের স্ত্রী, পাগল, ভারসাম্যহীন, প্রতিটা শব্দ তার মস্তিষ্কের দেয়ালে আছড়ে পড়ছে। না, চিৎকার করে উঠল সে। তারপর আচমকায় সামনে থাকা ফুলদানি ধাক্কা মেরে ফেলে দিল মেঝেতে। কাঁচ ভাঙার বিকট শব্দ ছড়িয়ে পড়লো চারপাশে। রোদেলা ভয় পেয়ে কেঁদে উঠল। তূর্ণা এখন সম্পূর্ণ ভেঙে পড়া এক মানুষ। তার চোখ দুটো লাল, অশ্রুসিক্ত হয়ে আছে, ঠোঁট কাঁপছে অসংলগ্নভাবে। উনি শুধু আমার। ঠোঁট কাঁপছে অসংলগ্নভাবে, কণ্ঠটা ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে। রোদেলাও আমার। এই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছিল এক আহত পাখি নিজের শেষ আশ্রয়টুকু বাঁচিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা তার ভঙ্গুর মানসিকতার উপর এমন নির্মম আঘাত হেনেছে যা সে ধারণ করার মতো প্রস্তুত ছিল না। তার চারপাশের মানুষগুলো তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটি কোমল ভাঙাচোরা মনের ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া দৃশ্য। অপর পাশের মানুষ দুটোবার ভাবে না তাদের এমন তিক্ততায় ভরা বাক্য কারোর হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিতে দণ্ড সময় নেয় না। তাদের এই সামান্য বাক্য কারোর জন্য মানসিক যন্ত্রণা হয়ে উঠতে পারে, সেটা তারা উপলব্ধি করে না বলেই এইভাবে কথাগুলো বলে যায়। বিপরীত পক্ষের মানুষটার অবস্থা ভাবে না তার উপর কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে। রোদেলা কেঁদে গেল তূর্ণার কান্না দেখে। অবুঝ শিশুটাও যেন তূর্ণার কষ্টটাকে আপন করে নিয়ে কেঁদে যাচ্ছে সমান তালে। মহিলাগুলো বেশ ভয় পেলেন। আশেপাশে তাকালেন কেউ দেখলো কিনা। তখনই করিডোরের অপর প্রান্তে ভেসে উঠল ভারী পদধ্বনি। কানে আসতেই মহিলাগুলো আর দাঁড়ালো না, দ্রুত সেই জায়গায় প্রস্থান করলো। রদ্রিক উপরেই উঠছিল। একসঙ্গে দুজনের কান্নার শব্দ কর্ণকুহরে আসা মাত্রই দ্রুত এই দিকটায় এগিয়ে এলো। তূর্ণা তখন হাত বাড়িয়ে রোদেলাকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে কেঁদে যাচ্ছে। রোদেলাও তূর্ণার কান্না দিকে ঠোঁট উল্টিয়ে কাঁদছে। রদ্রিক এক মুহূর্ত দেরি না করে ছুটে আসলো তাদের দিকে। রোদেলা বাবাকে দেখা মাত্রই হাত বাড়িয়ে কোলে যেতে চাইল। রদ্রিক দেরি না করে মেয়েকে কোলে তুলে নিল। রোদেলা ঠোঁট উল্টিয়ে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল, মা কাঁদে। দেখছি তো মা, কান্না বন্ধ করো লক্ষ্মীটি, পাপে এসেছি তো। বলেই মেয়েকে বুকের সঙ্গে চেপে ধরে তূর্ণার পানে চাইল। মেয়েটা আপন মনেই কেঁদে যাচ্ছে। তূর্ণা, কান্না থামাও। কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? আমায় বলো, কে কি বলেছে? তূর্ণা অশ্রুসিক্ত চোখে রদ্রিকের দিকে তাকালো। কান্নার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। নিজের কান্নাকে দমাতে চাইছে, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হচ্ছে না। শব্দগুলো যে নিজের মাঝে জট পেকে যাচ্ছে। বহু কষ্টে হেঁচকি তুলতে তুলতে ভাঙা কণ্ঠে বলে ওঠে, আপনার আগেরও বউ ছিল বর, তাই তো আমায় ভালোবাসেন না। আগের বউকে ভালোবাসেন তাই না?
বলেই আবারও কেঁদে ফেললো মেয়েটা। রদ্রিক বুঝলো না সে কি বলবে। এমনটা নয় যে সে তূর্ণা কিংবা তার পরিবারের কাছে তার প্রথম বিয়ের কথা লুকিয়েছে। তূর্ণার মানসিক অবস্থার কারণে তূর্ণা জানতো না এটা তার দ্বিতীয় বিয়ে। হঠাৎ এতদিন পর এই কথা তূর্ণা জানলো কিভাবে সেটা বুঝলো না রদ্রিক। তবে এতটুকু বুঝলো কারো থেকে জানতে পেরেছে, যার কারণে তীব্র কষ্ট পেয়ে মেয়েটা কেঁদে ফেলেছে। লিসেন তোরনা, কান্না থামাও, শ্বাস নাও আগে। আর এসব কে বলেছে তোমায়? না, থামবো না। আপনি তো আমার বর, তাহলে কেন ওরা বললো আপনার আমার আগেও বউ ছিল? আমার পুতুল আপনার আগের বউয়ের। হ্যাঁ, আমি তোমার বর, শুধু তোরনার বর। অতীতের পাতায় তোমার আগমন আমার জীবনে ছিল না। তুমি ছিলে আমার জন্য বড় নারী, কিন্তু আমার বর্তমান ভবিষ্যৎ সবটাই তোমাকে ঘিরে। তুমি ব্যতীত আমার জীবন আর কোনো নারীর স্থান নেই। তূর্ণার অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। ঢলে পড়তে নিলে রদ্রিক এক হাতে তূর্ণার দুর্বল দেহটা নিজের সঙ্গে জড়িয়ে নেয়। অসহায় চোখে তূর্ণার কন্দনরত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকলো। তুমি আমার জীবনের দ্বিতীয় নারী হলেও আমার পুরো জীবনটা তোমার নীলাভে লেখা। তুমি দ্বিতীয় হয়ে এসেও আমার অন্তরে পুরো জায়গা করে নিয়েছ। তাহলে কি করে তুমি দ্বিতীয় নারী হও আমায় বলো? তূর্ণার জানা নেই এত কঠিন কথার মানে। অনিমেষে বুঝে নিল নেত্রপল্লব জোড়া। রদ্রিক অতি সাবধানে নিজের সঙ্গে আগলে রাখলো তূর্ণাকে। এর জন্য তার এইসব অনুষ্ঠান পছন্দ না, এটারই ভয় ছিল তূর্ণাকে কেউ কিছু বলে দিবে এত ভিড়ের মাঝে। মেয়েটাকে না জেনে বুঝে কষ্ট দিতে দুবার ভাববে না অপর পাশের মানুষগুলো। বিকেলের অস্তগামী আলোটা আজকে যেন অদ্ভুত এক বিষণ্ণতার আবরণ মেখে নেমে এসেছে শিকদার বাড়ির প্রতিটি ইঁটে, প্রতিটি কার্নিশে। প্রাসাদ সম অট্টালিকা জুড়ে শ্রাবণের হলুদের আয়োজন চলছে। চতুর্দিকে হলুদের গন্ধ, আতরে মাদকতা, রঙিন আলোকসজ্জা, ঝলকানিতে আর নারীদের কোলাহল মিলেমিশে এক বিভ্রমময় উল্লাসের জন্ম দিলেও সেই উল্লাসের অন্তরালেই কোথাও জমাট বেঁধেছিল এক অদৃশ্য অমানিসা। এই সমগ্র উৎসবের বিপরীতে শিকদার বাড়ির দোতলার শেষ প্রান্তের কক্ষটি ডুবে আছে এক নিঃশব্দ শোকের অতলে। কক্ষের আধখোলা জানলাটা পর্দা ভেদ করে রক্তিম বিকেলের আলো এসে পড়েছে বিছানার উপর। বিছানার এক প্রান্তে নিদ্রামগ্ন তূর্ণা দুই বাহু দ্বারা ছোট্ট রোদেলাকে এমনভাবে আঁকড়ে রেখেছে যেন পৃথিবীর সমস্ত নির্মমতা থেকে শিশুটিকে নিজের দেহের ভিতর লুকিয়ে ফেলতে চায় সে। রোদেলার গোলাপি মুখখানা তূর্ণার বক্ষের সঙ্গে মিশে আছে নিবিড় নির্ভরতায়। ঘুমের মাঝেও তূর্ণার আঙুলগুলো কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, যেন অবচেতন মনেও ভয় পাচ্ছে এই পৃথিবী বুঝি তার বুকের ভেতর থেকে শেষ আশ্রয়টুকু কেড়ে নেবে। সকালের সেই ঘটনার পর তূর্ণা এতদিন পর মানসিক চাপটা না সইতে পেরে জ্ঞান হারিয়ে সেখানেই রদ্রিকের কোলে ঢলে পড়েছিল। রদ্রিক তূর্ণাকে সেই যে রুমে নিয়ে এসেছে তারপর আর কক্ষের বাইরে পা রাখেনি সে। জ্ঞান ফেরার পরও হাউমাউ করে কেঁদেছে। সকালে সেই ঘটনা ভীষণভাবে আঘাত হেনেছে তূর্ণার মস্তিষ্কে। এতদিনের একটু একটু করে শুকিয়ে আসা ঘাটা মুহূর্তে আবারও তাজা হয়ে উঠেছে। মানুষের আঘাত লাগতে দুদণ্ড সময় নেয় না, অথচ সেই আঘাতে ঘা শুকোতে দিনের পর দিন লেগে যায়। তারপরও সম্পূর্ণরূপে এই ঘায়ের দাগ চিরতরে মুছে যায় না, দিয়ে যায় কলঙ্কের মতো দগদগে দাগ। যেটা চোখের সামনে পড়লেই অতীতের পাতায় থাকা বিষাদের ভরা ক্ষতগুলো জেগে ওঠে। মহিলাগুলোর শব্দগুলো ছিল ক্ষুদ্র, অথচ তাদের অভিঘাত ছিল মহাপ্রলয়ের সমান। কারণ তূর্ণার সমগ্র অস্তিত্ব জুড়ে রোদেলা শুধুই একটা বাচ্চা নয়, সে তার হৃদস্পন্দনের প্রতিধ্বনি, তার বেঁচে থাকার কারণ, তার মাতৃত্বের অলিখিত সংজ্ঞা। হোক না সেটা রক্তের সম্পর্ক ছাড়া। কিছু সম্পর্ক হওয়ার জন্য রক্ত লাগে না, রক্তের থেকেও বড় হলো মনের তৈরি বন্ধন। আর রদ্রিক, সে তো তূর্ণার ভাঙাচোরা মানসিক জগতের একমাত্র আশ্রয়স্থল, একমাত্র নিরাপদ ভূমি। তাই যখন হঠাৎ করেই জানতে পারলো তার এই মানুষটার জীবনে তার আগেও কেউ ছিল, প্রচণ্ড আঘাত হেনেছে তার হৃদয়ে। সঙ্গে সে আবারও যখন শুনল রোদেলা নাকি তার মেয়ে নয়, রদ্রিকের জীবনে নাকি অন্য কোনো নারীও ছিল, সেটা মেনে নিতে বড্ড কষ্ট হয়েছে তার। অসহনীয় এক শূন্যতা তার বক্ষপিঞ্জরে ঝড় তুলেছিল। মনে হচ্ছিল তার সমস্ত অধিকার বুঝি মিথ্যা, তার ভালোবাসা বুঝি একপাক্ষিক কোনো ভ্রম। সে কি তবে সত্যি অনাহত কেউ, রদ্রিকের জীবনে কেবল এক করুণ দায়িত্ব? এই প্রশ্নগুলোর ভার সহ্য করতে না পেরে তূর্ণা অবিরাম কেঁদেছে। এমনভাবে কেঁদেছে যেন প্রতিটি অশ্রু বিন্দুর সঙ্গে হৃদয়ের রক্তক্ষরণও নির্গত হচ্ছে। আর এখন সেই কান্নার অবসাদে রোদেলাকে বুকে জড়িয়েই ঘুমিয়ে আছে সে। বিছানার পাশে নীরবে বসে আছে রদ্রিক, অদ্ভুত স্থির তার মুখাবয়ব।
যখন যেন শীতল পাথরে খোদাই করা কোনো অনুভূতিহীন প্রতিমা। অথচ এই স্থিরতার আড়ালে আজ অচেনা এক অস্থিরতা ঘনীভূত। কিছুক্ষণ পূর্বে তূর্ণার কান্না ভেজা মুখখানা দেখার পর থেকে বুকের ভেতর অস্বস্তিকর এক চাপ অনুভব করছে সে। কারণ বুঝতে পারছে না, হয়তো বুঝতে চাইছেও না। ধীর হাতে তূর্ণার কপালের উপর নেমে আসা এলোমেলো কেশরাশি সরিয়ে দিল রদ্রিক। স্পর্শটা ছিল এতটাই সতর্ক যেন সামান্য অসাবধানতায় ভেঙে যাবে ঘুমন্ত মেয়েটা। তারপর খুব নিঃশব্দে কম্বলটা টেনে দিল তার শরীরের ওপর। তূর্ণা ঘুমের মাঝেই কেঁপে উঠল, আরো শক্ত করে জড়িয়ে ধরল রোদেলাকে, ঠোঁট নাড়ল অস্ফুট স্বরে। আমার মেয়ে, কেউ নিয়ে যাবেন আমার পুতুলকে। মুহূর্তেই রোদ্রিকের দৃষ্টি থমকে গেল। কোথাও যেন তীব্র ব্যথার রেখা টানল অন্তরাত্মায়। সে হয়তো এতদিন এটারই আঁচ পেয়েছিল। তার জীবনের কোনো কিছুই সে লুকায়নি, তবুও তূর্ণার নাজুক মন হঠাৎ এমন সত্য মেনে নিতে পারত না, সেটাও সে জানত। তাই কোনো দিন আগ বাড়িয়ে তার অতীত সম্পর্কে কথা বলেনি, আর না বাড়ির অন্য কেউ বলেছে। তূর্ণার মনেও কোনোদিন প্রশ্ন জাগেনি যে রোদেলা কার মেয়ে। মেয়েটা শুরু থেকেই তার সন্তানকে নিজ সন্তান ভেবেই এসেছে। সে তূর্ণাকে তার জীবনে এই জন্য রাখেনি যে তার সন্তানের একটা মায়ের দরকার। সে তূর্ণাকে তূর্ণার জন্য বেছে নিয়েছে, নাকি নিজের সন্তানের কথা ভেবে। তার সন্তানের মায়ের অভাব কোনো দিনও হতো না তার পরিবার থাকতে। তার মা সহ তার চাচিরা আছে যারা রোদেলাকে তার উপস্থিতি হোক বা অনুপস্থিতি দুই অবস্থাতেই তার সন্তানকে আগলে রাখার মানুষ রয়েছে। তার মেয়ের জন্য সে একাই যথেষ্ট। রোদেলাও তূর্ণার আসার আগে বুঝতো না মা জিনিসটা কি। মুখের বুলি ফোটার আগেই যে মা তার সন্তানকে ফেলে গেছে, তার অস্তিত্বের এক টুকরো অংশও জায়গা দেয়নি নিজের মেয়ের জীবনে। তাই রোদেলার কাছে মা বলতে শুধু তূর্ণা, মা বলাটা শিখেছে তূর্ণা আসার পর। সে কোনোদিন আগ বাড়িয়ে বলতেও যায়নি তার মেয়ের মা হতে তূর্ণাকে। সে তূর্ণাকে গ্রহণ করে তূর্ণার কথা ভেবে, নাকি সন্তানের মা ভেবে। রদ্রিক ধীর হাত বাড়িয়ে তূর্ণার মাথায় রাখল নিজের করতল। বহুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। অতঃপর অত্যন্ত নিম্ন স্বরে প্রায় ফিসফিসিয়ে বলে, কেউ কেড়ে নেবে না, আমি আছি তো। কথাটা তূর্ণার জন্য বলা নাকি নিজের জন্য তা সে নিজেও জানে না। রদ্রিক এক হাতে তূর্ণা সহ রোদেলাকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তার জীবনে এই ব্যক্তি বিশাল জায়গায় জুড়ে রয়েছে। তার মা, তার সন্তান, অপরটা তার স্ত্রী। মানুষ নাকি তার জীবনের প্রথম নারী মোহ ভোলাতে দ্বিতীয় নারী গ্রহণ করে নিজের জীবনে। সে তূর্ণাকে তার জীবনের প্রথম নারী অস্তিত্বকে ভুলিয়ে চায়নি। তূর্ণাকে ভালোবেসে হোক কিংবা দায়িত্ব, সবভাবেই সে তূর্ণাকে গ্রহণ করেছে। নাকি অন্য কাউকে ভুলাতে? যে একবার তার জীবনের বাহিরে চলে গেছে সে আজীবনের জন্য তার জীবনের পৃষ্ঠা থেকে মুছে গেছে। দ্বিতীয়বার সেই পৃষ্ঠার পুরনো লেখার স্থান নেই। রাত্রির একাদশ প্রহর ধীরে ধীরে গড়িয়ে পৌঁছেছে নগরীর বিষণ্ণতম স্তব্ধতায়। তবুও নামক এই চিরাচঞ্চল নগর যেন সম্পূর্ণ নিদ্রামগ্ন হতে জানে না। দূরবর্তী উড়াল সেতুর গা ঘেঁষে ছুটে চলা যানবাহনের ক্ষীণ শব্দ, বিয়েবাড়ির উজ্জ্বল আলোকসজ্জাও যেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ আগেও যেখানে হাসি, কোলাহল, ক্যামেরার ঝলকানি আর উল্লাসের স্রোত বয়ে যাচ্ছিল, এখন সেখানে নেমে এসেছে বিদায় বেলার অব্যক্ত বিষাদ। বিদায়ের বেলা হয়তো এমনই হয়, মানুষের ভিড় আছে অথচ আনন্দ নেই। আছে শুধু বিচ্ছেদের ভারে নেমে পড়া নিঃশ্বাস। ইরা বসে আছে সাদা ফুলে আবৃত গাড়িটার সামনে, নিথর এক প্রতিমার ন্যায়। গাঢ় লাল বেনারসির আঁচল এলোমেলো হয়ে ঝুলে পড়েছে মাটির গা ঘেঁষে। কাজল মাখা চোখ দুটি অবিরাম অশ্রুপাতের ফলে এতটাই রক্তিম হয়ে উঠেছে যেন সমস্ত ক্লান্তি এসে আশ্রয় নিয়েছে সেখানে। বারবার নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। বুকের ভেতর জমাট বাঁধা আর্তনাদগুলো গলা ভেদ করে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। অনামিকা হোসেন পাশেই দাঁড়িয়ে আছে শান্তভাবে। এই কয়েকদিনে একটুও কথা বলেনি বাড়ির কেউ তার সঙ্গে, যতটুকু বলেছে অতি প্রয়োজনে। বিদায় বেলাও এই নীরব মান অভিমান চলছে সকলের মাঝে। ইরা আর নিজেকে আটকাতে পারল না। হঠাৎ মায়ের গলা জড়িয়ে ধরে এমনভাবে কেঁদে উঠল সে যেন এই আঁকড়ে ধরাটুকুই শেষ আশ্রয়। আম্মু, আম্মু, আমি যাব না। আমার সঙ্গে একটু কথা বলো প্লিজ। কথাগুলো স্পষ্ট নয়, কান্নায় ভেঙে চুরে বিকৃত হয়ে যাচ্ছে। অনামিকা হোসেন যতই শক্ত আবরণে নিজেকে ঢেকে রাখুক না কেন, দিন শেষে ইরা তার সন্তান। আর এই বিদায় বেলায় সবচেয়ে বেশি মায়েরাই ভেঙে পড়ে। নিজের মতো করে নিজের সন্তানকেও অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হয়
আজীবনের জন্য। আনিকা হোসেন কিছু বললেন না, নীরব থাকলেন। ইরা কেঁদে যাচ্ছে, আশেপাশে সবাই তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে সবাই। শ্রাবণ কয়েক পা দূরে দাঁড়িয়েছিল নীরবে, বরাবরের মতোই স্থির, সংযত, অদ্ভুত রকম প্রশান্ত সে। অথচ তার গভীর দৃষ্টিতে যেন এক দুর্বোধ্য কোমলতা জমাট বাঁধল। ইরার প্রতিটি কাঁপন, প্রতিটি কান্নার নিঃশ্বাস সে লক্ষ্য করছে নীরবে। এক সময় ইরার হাঁটুর শক্তি যেন সম্পূর্ণ লোপ পেল। পড়ে যেতে নিলে আনিকা হোসেন সামলানোর আগেই এক মুহূর্ত বিলম্ব না করে শ্রাবণ এগিয়ে এলো। কোনো বাড়াবাড়ি নয়, কোনো নাটকীয়তা নয়, শুধুমাত্র নিঃশব্দে দৃঢ় হাতে ইরার কোনোই আঁকড়ে সামলে নিল তাকে। সাবধানে। একটি মাত্র শব্দ নিম্নস্বরে উচ্চারিত, কিন্তু সেই কণ্ঠের ভার যেন অদ্ভুতভাবে স্থির করে দিল ইরার বিপর্যস্ত মনকে। ইরা চোখ তুলে তাকালো ক্ষণিকের জন্য। ঝাপসা দৃষ্টির মাঝেও দেখতে পেল শ্রাবণের শেরওয়ানির কাঁধে তার চোখের জলের অস্পষ্ট দাগ। অথচ ছেলেটার ভ্রু পর্যন্ত কুঁচকালো না। আনিকা হোসেন মেয়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, নিজেকে সামলাও। এখন থেকে তোমার পথ চলার আরও নতুন মানুষের আগমন ঘটেছে। সব সময় সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবে। আমি যাতে না শুনি কেউ আমার শিক্ষার উপর আঙুল তুলছে। সুখী হও নবদম্পতির জীবনে। ওকে দেখে রেখো শ্রাবণ, তুমি এখন একা নও, আর একজন রয়েছে তোমার জীবনে। আমার বাড়ির আমানত তোমার হাতে দিচ্ছি, যত্ন নিও সেটার। শ্রাবণ কিছু বলল না, নীরবে শুনল। কিছুক্ষণ পর সেখানে ইরার বাবা সহ সকলেই এলেন। তিনিও শেষবারের মতো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বিদায়ের পর্ব শেষ করে ইরা আর শ্রাবণ গাড়িতে উঠে পড়ে। ইরা কেঁদে যাচ্ছে একাধারে। গাড়ি চলতে শুরু করেছে। শ্রাবণ পাশেই বসেছিল। সে কিছু না বলে নিজের রুমালটা বের করে ধীরে ইরার কপালের ঘাম আর গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু মুছে দিল, এমন স্বাভাবিক ভঙ্গিতে যেন পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কাজ এটাই করছে সে। ইলা দাদি কাঁদে কেন? রদ্রিকের দিকে তাকিয়ে প্রশ্ন করে রোদেলা। রদ্রিক মেয়েকে ফল খাইয়ে দিতে দিতে বলে, কাঁদলে মন ভালো হয়, তাই কাছে আবার ঠিক হয়ে যাবে। তরুণা পাশে চুপচাপ বসে আছে। আজকে তার পরনে গাঢ় বেগুনি রঙের শাড়ি। পার্লার থেকে সিম্পলভাবে সাজানো হয়েছে তাকে। রিনিই সাজাতে বলেছে। অন্যরকম সৌন্দর্য ঘিরে ধরেছে তাকে। কেশরাশিগুলো সুন্দর করে বেঁধে রাখা হয়েছে। সেইখান থেকে কয়েকটা সাদা গোলাপ গুঁজে দেওয়া হয়েছে। তরুণা কেমন নিশ্চুপ হয়ে আছে আজকে। রদ্রিকের সঙ্গে কথাও বলেনি ঠিক মতো। হয়তো নীরব অভিমান জমেছে অন্তঃকরণের কোথাও। সারাদিন কাজে ব্যস্ত থাকে রদ্রিক, সেদিকে বিশেষ খেয়াল করতে পারেনি, চেয়েও সময় হয়ে ওঠেনি। বাড়ির বড় ছেলে হওয়ার দায়িত্ব বেশ ছিল তার উপরে। রোদেলা তরুণার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, লাগ করলে তো মামা? রোদেলা এত আদুরে ভঙ্গিতে জিজ্ঞেস করলো, সে সামনে থাকা ড্রাইভারও একবার তাদের দিকে তাকিয়ে হাসলো। তরুণা রোদেলার দিকে তাকালো, মুখ গোমরা করে বলে, না, রাগ করবো কেন? ইট মিথ্যা বলে মা না। পাপার সঙ্গে লাগ করলেতে পাপার সাথে কথাও বলতো না। রদ্রিক মেয়ের কথায় হালকা হাসলো। তারপরেও বুঝে গেছে তার মা তার পাপার সঙ্গে অভিমান করেছে। রদ্রিক তাদের দুজনের মাঝে কিছু বলল না, নীরব ভূমিকা পালন করলো। তরুণার গলা ধরে এলো বুঝি রোদেলার কথা শুনে। তরুণা অন্যদিকে তাকিয়ে বলে, না, করিনি রাগ। টুনা রাগ করে না কারোর সাথে। তাহলে পাপাকে আমি দাও একটা? না, দেব না। দাও না মাম্মা, আমি দাও পাপাকে। পা নাড়াতে নাড়াতে আদুরে ভঙ্গিতে টেনে টেনে কথা বলতে থাকে রোদেলা। তরুণা হয়তো লজ্জা পেল, তাই তাকালো না আর রোদেলার দিকে। রোদেলা হেসে দিল তরুণার অবস্থা দেখে।